হ্যাঁ পোলাপান, কী অবস্থা সবার? তোমরা আশা করি ভালো আছো। চলো আমরা আজকের এই ক্লাসটাতে ঢাকা বোর্ডে 2025 সালে ইংলিশ সেকেন্ড পেপারে যে কোয়েশ্চেনগুলো আসছিল এর মধ্যে একটা কোয়েশ্চেন সলভ করব 5 মার্কে। সেটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড। প্রিপোজিশনকে বলা হয় হচ্ছে ইংলিশের গ্রামারের মধ্যে সবচেয়ে কঠিন ইয়াগুলোর মধ্যে টপিকগুলোর মধ্যে একটা। প্রিপোজিশন পড়তে হইলে কিভাবে কি করা যায় এই জিনিসগুলো আমরা প্রিপোজিশনের আলাদা ক্লাসে আলোচনা করব। এখানে যদি কোয়েশ্চেন সলভ, ওই কোয়েশ্চেনটা সলভ করব এবং ওই প্রিপোজিশনগুলো কেন কিভাবে ব্যবহার হয় এটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। তোমার বন্ধুরা যারা আছে তাদের সবাইকে এই ভিডিওতে মেনশন দিতে পারো, ভিডিওটা একটু শেয়ার করে দিও যেন এই পেজটা, কারিগর পেজটা সবার কাছে চলে যায়। ঠিক আছে, তাহলে চলো একটু শুরু করি। কি আছে প্রথম 1 নাম্বার কোয়েশ্চেন ছিলই মূলত হচ্ছে তোমার প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনের মধ্যে 10টা ড্যাশ আছে, মানে 10টা আনসার করলে তুমি 5 মার্ক পাবা। একটা আনসার করলে পাবা হচ্ছে কত মার্ক? হাফ মার্ক, মানে 0.5 মার্ক। তো দেখা গেছে পরীক্ষার হলে এমনও হইতে পারে তোমাদের যে 10টার মধ্যে তুমি 4টা পারো বা 6টা পারো, অন্যগুলা পারো না, ওই জায়গাটায় গ্যাপ রেখে আসবা, কোনো সমস্যা নাই। তো যেগুলো পারবা সেগুলাই আনসার করে আসবা, তাইলেই ওইগুলার নাম্বার অটোমেটিক্যালি পেয়ে যাবা, কারণ এখানে অলরেডি ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটার জন্য কত মার্ক। যদি এমন হইতো প্রত্যেকটার জন্য মার্ক বলা নাই, সেক্ষেত্রে আবার দেখা গেছে যে কোনো একটা মিসিং হইলে হয়তো বা নাম্বার দিত না, এরকমও হয়তো বা হইতো আর কি। আচ্ছা দেখো, আমরা এটা অর্থ সুন্দরভাবে বুঝবো এবং কেন এই জায়গায় এই প্রিপোজিশনটা হবে এই জিনিসটাও আমরা ডিটেলসে আলোচনা করবো। চলো, চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু। ভার্চু মানে হচ্ছে গুণ, চ্যারিটি মানে হচ্ছে দান। আমরা দান করি না, অনেককে আর্থিক সহায়তা করি বা বিভিন্নভাবে সহায়তা করি, এটাকে বলতেছে একটা নোবেল, মানে মহান, হ্যাঁ, মহান গুণ। আ পারসন শুড বি ইন্ডুয়েট, শুড বি ইন্ডুয়েট। একজন ব্যক্তি, এই শুড বিটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হয়েছে, মানে সে অবশ্যই ইন্ডুয়েট হওয়া উচিত। ইন্ডুই হওয়া মানে হচ্ছে তোমার কোনো গুণে গুণান্বিত হওয়া, সমৃদ্ধশালী হওয়া, গুণ আছে আমার ভিতরে, এরকম একটা জিনিসকে বলা হয় ইন্ডিউট। তাহলে একজন ব্যক্তির একটা গুণে গুণান্বিত হওয়া উচিত। ঠিক আছে, গুণটা কি এটার জন্য বলা হয়েছে এই ইন্ডিউ উইথ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন্ডিউ উইথ, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট গুণে গুণান্বিত হই, ওই গুণটাকে উল্লেখ করতে ইন্ডিউর সাথে উইথ ব্যবহার করা হয়, কিংবা গুণ শব্দটাকে উল্লেখ করতেও উইথ ব্যবহার করতে পারো। ঠিক আছে, মানে কিসে সমৃদ্ধ হওয়া, এই কথাটা যদি পরে থাকে তাহলে এটার সাথে উইথ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে কিসে সমৃদ্ধ হওয়া বা কি, কোন ধরনের কি থাকা, গুণ। ওকে, এই যে দিস ভার্সু, এই গুণটা থাকা মানুষের মধ্যে, শুড বি ইন্ডিউড, মানুষকে আল্লাহ এই গুণ দ্বারা সুসজ্জিত করছে। তাহলে মানুষের উচিত এই গুণে সমৃদ্ধশীল হওয়া বা থাকা। তাহলে এই জায়গায় আমাদের হবে উইথ। বলতে পারো ভাই উইথ হবে, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া লাগবে। আমরা প্রিপোজিশনকে পারার জন্য 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমন প্রিপোজিশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের সাথে হয়। যেমন ধরো আমরা বছরের আগে বলি যে ইন 2026, 2026 সালে। আমরা মাসের আগে বলি ইন মার্চ অথবা ইন এপ্রিল। আমরা তারপরে ইয়ার আগে বলি তোমার হচ্ছে তারিখের আগে বলি হচ্ছে অন, যেমন অন মার্চ 21, 21শে মার্চ। হ্যাঁ, এটা আসলে মার্চটা মূল উদ্দেশ্য না, এটা হচ্ছে 21 হচ্ছে মূল উদ্দেশ্য। এটাকে চাইলে এভাবে লেখা যায় 21 মার্চ। তাহলে তারিখের আগে অন বসে, আবার বারের আগে অন বসে, যেমন মানডে অন মানডে। তাহলে খেয়াল করো, তো এগুলো হচ্ছে একটা কমন প্রিপোজিশন, এটা শিখতে হয় আমাদের। তারপর আমাদের শিখতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একেবারে নির্দিষ্ট শব্দ ওই শব্দের সাথে ব্যবহার হয়। যেমন ধরো খেয়াল করো, লুক মানে হচ্ছে তাকানো, লুক মানে তাকানো। হ্যাঁ, আচ্ছা এটা না, আমরা এটাতে আসি। ধরো হচ্ছে লিসেন টু মিউজিক, বা লিসেন টু, আমরা কোনো একটা কিছু বলতে পারি, লিসেন টু মিউজিক দিই, সমস্যা নেই, লিসেন টু মিউজিক। তাহলে এই টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে এরকম অ্যাপ্রোপ্রিয়েট কি হয়, যেমন কেয়ার মানে কি? কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। তাহলে আমরা কেয়ার ফর অথবা কেয়ার অফ হয়, তখন অর্থ আলাদা হয়। হ্যাঁ, কেয়ার অফ মানে যত্ন নেওয়া, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা, কাউকে গুনায় ধরা।
এরকম টাইপের। তো এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এই অর্থে যখন ব্যবহার হবে। যেমন কোনো কিছুতে যখন আমরা মনোযোগ দেই, খেয়াল করো, কোনো কিছুতে যখন মনোযোগ দেই এটাকে বলা হয় কনসেন্ট্রেট। আচ্ছা, আমরা তো এখানে একটা আছেই, দেখো কনসেন্ট্রেট করা মানে হচ্ছে মনোযোগ দেওয়া। এখন কিসে মনোযোগ দিলাম? কোনো একটা টপিকের উপরে, তাহলে কনসেন্ট্রেট অন দিস টপিক। তাহলে এই টপিক কথাটা উল্লেখ করার জন্য আমরা অন ব্যবহার করছি। তাহলে মনোযোগ বোঝাইতে যখন আমরা কিসে মনোযোগ দিব এটা উল্লেখ করতে চাই, এটার সাথে অবশ্যই অন দিতে হয়। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ প্রিপোজিশন। তা আমরা যখন প্রিপোজিশন শিখি তখন হচ্ছে একটা জেনারেল প্রিপোজিশন শিখি, যেটা শুরুতে একটু আগে বললাম, প্রিপোজিশন এটা একটা। তারপরে আমাদের প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া নিতে হইলে আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হয়। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং হচ্ছে ফ্রেজাল ভার্বের মধ্যে পার্থক্য কী এই জিনিসটাও এখন জানবো একটু, যাতে করে আমাদের জার্নিটা একটু সহজ হয়ে যায়। আসলে প্রিপোজিশন এর টপিকটা যদি আমি ভালোভাবে পারতে চাই আমাকে কি করতে হবে। তবে শেষে আরেকটা কথা বলবো যে এইগুলা বইয়ের পড়ার পাশাপাশি এগুলো পুরোপুরি কভার হবে না। এক্ষেত্রে তোমরা যেটা করতে পারবা, মানে গ্রামার বই থেকে পড়ার পাশাপাশি পুরোপুরি কভার হবে না, সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা যখন ফার্স্ট পেপার পড়বা, ফার্স্ট পেপারে প্যাসেজ পড়ার সময় প্যাসেজের ভিতরে প্রিপোজিশনগুলো একটু খেয়াল রাখবা, কোন সিচুয়েশনে কোনটা বসতেছে, ঠিক আছে? তাহলে তুমি সহজেই প্রিপোজিশনটা যথাযথ জায়গায় ব্যবহার করতে সক্ষম হবা। কিন্তু তুমি সূত্র মুখস্থ করলে মুখস্থ করলা, এটা দ্বারা কিছুটা কভার হবে, আর বাকিটা তোমার রিডিং হ্যাবিট, মানে পড়ে 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 অভ্যস্ত হবে আর কি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। আরেকটা হচ্ছে ধরো আমরা বলতে পারি ফ্রেজাল ভার্ব, অথবা আমরা বলতে পারি ফ্রেজেস এন্ড ইডিয়মসের মধ্যেও প্রিপোজিশন থাকে। ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, যেমন আমি তোমাকে দেখাই, মানে আমি নটরডেমের স্টুডেন্ট হিসেবে টপ 20, নটরডেমে কিন্তু সবসময় মানে যেটা হয় টপ 20-র স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে, অন্যরাও ভালো করে, টপ 20 স্টুডেন্টরা ভার্সিটি অ্যাডমিশনে খুবই ভালো করে। তা আমার বরাবরই র্যাঙ্ক নটরডেমের পরীক্ষাগুলোতে টপ 20-র ভিতরেই থাকতো, 10 টপ 20 এর ভিতরেই থাকতো। হ্যাঁ, তো দেখা গেছে যে ঢাকা ইউনিভার্সিটি ভার্সিটিতে আমার সুপার ডুপার করার কথা ছিল, ভালো করার কথা ছিল, অনেক ভালো করার কথা ছিল, টপ র্যাঙ্ক করার কথা ছিল। কোচিং সেন্টারে যখন কোচিং করতাম পরীক্ষাগুলোতে সবগুলোতেই টপ 10-এর ভিতরে, কখনো কখনো হয়তো 20-র ভিতরেই রেজাল্ট আসতো। ধরো 5,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে একটা ব্রাঞ্চ থেকে বা একটা কোচিং সেন্টার থেকে, তা আমার দেখা গেছে যে টপ 10-এর ভিতরে থাকতাম ওই পরীক্ষাগুলোতে। হ্যাঁ, তো তাহলে ভার্সিটিতে আমার নিশ্চয়ই ভালো করার কথা ছিল, বাট এক্সপেকটেশন প্রেশারের কারণে পরীক্ষা খারাপ করছি। কোথায় খারাপ করছি এটা কেন মনে পড়ছে, আমার লাইফের সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমি ক্লাস 5 থেকে একটা ফ্রেজাল ভার্ব পারতাম, ক্লাস 5-6 থেকে একটা ফ্রেজাল ভার্ব পারতাম। এটা ভার্সিটি এডমিশনে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় প্রশ্নে প্রিপোজিশন আকারে আসছে, কিন্তু আমি এটা ওইখানে ভুলে গেছি, আমি এটা ভুল দাগায় আসছি। এটা বের হওয়ার পর গাড়িতে যখন উঠছি বা বাসায় যাওয়ার উদ্দেশ্যে, তখন হঠাৎ করে মনে পড়ছে এটা তো একটা ফ্রেজাল ভার্ব, এটা তো ফ্রেজাল ভার্ব মানে ফিক্স থাকে। আমি একটু দেখাবো তোমাদের কেন বললাম ফ্রেজাল ভার্ব না, ফ্রেজ এন্ড ইডিয়মস। এই জায়গায় আসার পরে কেন আমার ওই স্মৃতি মনে পড়লো, ঠিক আছে? তারপরেও ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি, কিন্তু বাট আমার ইচ্ছা ছিল ইকোনমিক্স নিয়ে পড়ার। পরবর্তীতে এই ইয়াটা মানে কি ওসল তুলতে পারছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পরে মার্কেটিংয়ে এমবিএ করছি, আইবিএতে চান্স পাইছি, এমবিএ করছি। তো ওইটা থেকে মূলত হচ্ছে পরে এই দুঃখটা কিছুটা লাঘব হয়েছে আর কি। আচ্ছা, খেয়াল করো, তো তুমি যদি প্রিপোজিশন পারতে চাও এই জেনারেলটা তো পড়বাই সবসময়। হ্যাঁ, যেমন নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করি আমরা, ধরো ঢাকা বললে ইন ঢাকা, মিরপুর বললে অ্যাট মিরপুর। হ্যাঁ, মিরপুর, সো ইন ঢাকা অ্যাট মিরপুর। ছোট স্থানের ক্ষেত্রে নির্দিষ্ট বুঝাইতে অ্যাট, বড় স্থানের ক্ষেত্রে ইন হয়েছে। এটা হচ্ছে এই জেনারেল প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইটা। এখন আমি দেখো তো, আমি যদি বলি লুক ফর অথবা লুক আফটার, খেয়াল করো, লুক মানে কি? তাকানো। লুক মানে দেখা অথবা তাকানো, দেখা। এখন এইটার পরে এই ভার্বটার পরে একটা প্রিপোজিশন হয়েছে, কনসেন্ট্রেট ভার্বটার পরেও একটা প্রিপোজিশন হয়েছে। যেমন লিসেন মানে শোনা, লিসেন টু,
লিসেন টু, এটার পরে একটা প্রিপোজিশন হয়েছে। এখন এই দুইটাকে বলতেছি আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু এই দুইটাকে আমি বলতেছি, মানে এটাও লুক ফর আরেকটা দুইটাকে বলতেছি আমি ফ্রেজাল ভার্ব। কিন্তু পার্থক্য কি? পার্থক্য আছে। কোথায় পার্থক্য? এইটা কনসেন্ট্রেটের পরে অন ব্যবহার হওয়ার কারণে কোনো অর্থের পরিবর্তন হয় নাই। অনটা ব্যবহার হয়েছে, আমি কিসে কনসেন্ট্রেট করব এই জিনিসটা যদি উল্লেখ করতে চাই তখন আমরা অন দিব। লিসেনের পরে টু হয়েছে, আমরা কি শুনবো সেটা যদি উল্লেখ করি তখন আমরা মিউজিক বলি, বা মিউজিক বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যেটা হয়, ঠিক আছে। তো আমরা টু ব্যবহার করি, অর্থের পরিবর্তন হয়। লিসেন মানে শোনা, কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। কিন্তু এইখানে লুক মানে দেখা বা তাকানো, এটা যখন লুক ফর হয়েছে তখন হয় হচ্ছে খোঁজা, কোনো কিছু খুঁজে বের করা, সার্চ করা। আবার যখন লুক আফটার হয়েছে, লুক মানে দেখা বা তাকানো, কিন্তু লুক আফটার মানে হচ্ছে কারো পরিচর্যা করা, মানে দেখাশোনা করা, বাবা মায়ের দেখাশোনা করা, ওই অর্থে হয়, ঠিক আছে। তারপরে আবার আরও আছে, এইগুলা এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব হয়ে গেছে, ঠিক আছে। এরকম আরও আছে, যেমন ধরো পাস এওয়ে। পাস এওয়ে মানে হচ্ছে তোমার মারা যাওয়া, মানে ডাই, মরে যাওয়া, অর্থের চেঞ্জ হয়, অর্থের চেঞ্জ হয়। তো ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে একটা পার্থক্য আছে। ওই যেমন ধরো পুট মানে কি? রাখা, কিন্তু আমরা যখন এটা দিচ্ছি পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, কোনো কিছু স্থগিত করা, হ্যাঁ, তাহলে পুট মানে রাখাই অর্থটা কি থাকতেছে? থাকতেছে না। কিন্তু কনসেন্ট্রেটের পরে অন ব্যবহার কারণে এটা মনোযোগী থাকতেছে, কিন্তু কিসে মনোযোগ সেটা দিতেছি। তো এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট, মানে যথাযথ প্রিপোজিশন, এই জিনিসটা উল্লেখ করতে অন ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, ভার্বের এই প্রিপোজিশন বসার কারণে অর্থের চেঞ্জেস আসছে, ঠিক আছে। আরও আছে একই ধাঁচের যেমন ধরো টেক অফ। টেক অফ মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা, জুতা জামা এগুলা। আবার টেক অফ মানে হচ্ছে ওই যে বিমান যে উড্ডয়ন করে, এটাকে ল্যান্ড করাকে টেক অফ বলা হয়। টেক অফ মানে উড্ডয়ন করা, উড্ডয়ন করা। এখন মূল ব্যাপারটা কি বুঝাইতেছি তোমাদেরকে? মূল ব্যাপারটা হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্বের দেখতে একই রকম মনে হইতে পারে, কিন্তু আসলে একই রকম হইলেও দুইটার মধ্যে পার্থক্য আছে স্পষ্ট। ফ্রেজাল ভার্বে ভার্বের অর্থ থাকে না, একেবারেই বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, পুট মানে রাখা, কিন্তু পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, কোনো কিছু মানে স্টপ রাখা আর কি, ডিলে করা অথবা পোস্টপোন করা, দেরি করা, এরকম। আর ফ্রেজেসের ইডিয়মসটা একেবারে অদ্ভুত একটা জিনিস। যেমন ধরো আমরা বলি নিপ ইন দ্য বাট, হ্যাঁ, নিপ ইন দ্য বাট, সম্ভবত এরকম। এই ফ্রেজাল ভার্বটা অঙ্কুরে বিনষ্ট হওয়া, বাট মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া। আমি যেই ফ্রেজাল ভার্বটা নিয়ে আফসোস হয়েছে সেটা হচ্ছে স্মোক এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক। এটার মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ব্যর্থ হওয়া। তো পরীক্ষায় একটা বাক্য দিয়ে এরকম করে এইটা গ্যাপ ছিল, এইটা। তা আমি কি করছি, আমি দিছি হচ্ছে একেবারে কমন বাংলা অর্থ মিলাইয়া এন্ড মানে সমাপ্ত হওয়া, অফ স্মোক সিগারেটের অথবা ধোয়ার শেষ হওয়া। ধোয়ার এই র বুঝাইতে আমরা অফ ব্যবহার করি, আমি ওইরকম করে দিয়ে আসছি। পরীক্ষা হল থেকে বের হইয়া যখন পুরো লাইনটার ভালো করে অর্থ মিলাইতে গেছি তখন আসলে এটা মনে হয়েছে তখন এন্ড ইন স্মোক হবে, এটা হচ্ছে ব্যর্থ হওয়া কোনো কিছু করতে। এইটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তারপর ধরো ফ্রেজাল ভার্ব মানে আর কি হইতে পারে, ধরো ফর এক্সাম্পল কি জানি বলে, আর সুন্দর সুন্দর ফ্রেজাল ভার্ব ছিল, তো আপাতত মাথায় আসতেছে না, একটু পরে হয়তো মাথায় আসবে। তাহলে এইগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো প্রিপোজিশন পারার জন্য ফ্রেজাল ভার্বের এই অর্থটা এন্ড ইন স্মোক যে একটা ফ্রেজাল ভার্ব, তোমাকে এটা পারতে হবে। এই যে নিপ ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনষ্ট হওয়া, ইন আছে এখানে একটা, এটা তুমি তোমার নিজের মতন করে মিলিয়ে দিলে হবে না, এটা ফিক্স। এই পুরাটা মিললে একটা শব্দ হইছে, একটা ফ্রেজ হইছে, এখন এটার অর্থটা এটার মতন করে আলাদা হবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে এই প্রিপোজিশন ব্যাপারটা এই জন্য অনেক কিছুর উপর নির্ভর করে, তাই এটাকে বলা হয় ওয়ান অফ দ্য টাফেস্ট টপিকস অফ কি ইংলিশ। ওকে, যাই হোক, তোমাদের সাথে একটু ডিসকাস করে নিলাম, পাশাপাশি জীবনের একটু গল্প বলে ফেললাম। ওকে, ফাইন। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে আমরা কোথায় ছিলাম? ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করতে গিয়ে ইন্ডো উইথের জন্য কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়। ইন্ডো মানে কোনো গুণে গুণান্বিত, কোনো গুণে নিজেকে সজ্জিত করা,
হ্যাঁ, সমৃদ্ধ হওয়া কোনো গুণে, এই জিনিসটাকে বলা হয় ইন্ডো। এখন ওই গুণটা যদি উল্লেখ করি তখন হচ্ছে আমরা উইথ ব্যবহার করি। অর্থের ইন্ডো অর্থের কিন্তু উইথের কারণে কোনো পরিবর্তন হয় না, এর জন্য এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতেছি আমি, ঠিক আছে? এবং এটাই তাই, এমনটাই। তাহলে একটা গেল, ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি অ্যাবাউট। আমরা থিঙ্ক অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে বা কাউকে নিয়ে ভাবা। থিঙ্ক অফও হয়, থিঙ্ক অ্যাবাউট দ্য ফেলোম্যান। ফেলোম্যান মানে হচ্ছে তার সহপাঠী, সহযোগী, এটাকে বলা হয় ফেলোম্যান। তাহলে ইট মানে কি, এই চ্যারিটির যে গুণটা, এইটা মেক্স পিপল থিঙ্ক, জনগণকে, লোকজনকে ভাবায়। ফেভারেবলি মানে হচ্ছে, ফেভারেবল মানে কি, ধরো পজিটিভ দিক থেকে আর কি, পজিটিভ দিক থেকে ভাবায়। থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফেলোম্যান, তাদের সহপাঠী, সঙ্গী সম্পর্কে ভাবায়। দেখো, এই যে জনগণকে ভাবায়, এই মেকটা কোত্থেকে আসলো, আর এটা বেস ফ্রম কেন হইল? এখানে তো ইটের জন্য মেক্স ওরকে ভার্ব, এটা কোত্থেকে আসলো আবার? এটা আবার বেস ফ্রম কেন? এটা হচ্ছে আমরা যখন পজিটিভ ভার্ব শিখব গ্রামারের মধ্যে, তখন আমরা জানবো মেক, গেট, লেট, হ্যাভ, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এগুলো হচ্ছে যখন এই ইট নিজে থিঙ্কিংয়ের কাজটা করতেছে না, ও হচ্ছে থিঙ্কিংয়ের কাজটা করতেছে। যেমন ধরো, আমি বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্টটি জমা দেওয়াবো, আই উইল মেক, আমি জমা দিব না, ইট এই কাজটা করতেছে না, থিঙ্কিংয়ের কাজটা ইট করে না, এই জন্য এই ব্যক্তি করে। তো একজনের কাজ আরেকজনকে দিয়ে করানো, ইট উইল মেক, আই উইল মেক মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডকে দিয়ে কি করাবো? ফ্রেন্ডকে দিয়ে হচ্ছে সাবমিট করাবো, কি অ্যাসাইনমেন্ট সাবমিট করাবো বা হোমওয়ার্ক সাবমিট করাবো, সাবমিট মাই হোমওয়ার্ক। তাহলে দেখো, আমি সাবমিট করব না, সাবমিট করবে আমার বন্ধু, এই জন্য আমার বন্ধুকে দিয়ে করাবো। এই এক পজিটিভ ভার্বের কাজই হচ্ছে এইটাই বোঝায়। এটা আমরা পজিটিভ ভার্বের সময় একটা সুন্দর করে আলোচনা করব। এগুলো আমি আমার ফ্রি হ্যান্ড রাইটিং মানে নিজে নিজে বানিয়ে শেখার যে কোর্স, ওইটাতে আমি হচ্ছে করি। ওইটা তোমাদের জয়েন ইংলিশ নামে আমার বড়দের পড়ানোর একটা প্ল্যাটফর্ম আছে, তোমরা যারা এই প্ল্যাটফর্মে আসো তারা জানবা বা দেখবা, ওইটা অনেক ফলোয়ার, হ্যাঁ 2.5 লাখের বেশি ফলোয়ার বা এরকম। আচ্ছা, একটু খেয়াল করো, এখন কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে এখানে থিঙ্ক অ্যাবাউট, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে অ্যাবাউট। তারপরে আমরা আসছি কোথায়, অ্যান্ড ডু দেম গুড, এবং তাদেরকে ওই যে থিঙ্ক, জনগণকে তাদের ফেলোম্যান সম্পর্কে ভাবায়, এবং ডু দেম গুড, এবং তাদের জন্য ভালো করায়, মানে ভালো কাজ করা। ইট অলসো দ্য চেয়ারফুল মানে আনন্দদায়ক, হ্যাঁ, চেয়ারফুল গিভিং অফ ওয়ান্স পজেশন, একজনের অধিকার, পজেস হওয়া মানে কোনো কিছুর মালিক হওয়া, এটা থেকে আসছে পজেশন, মানে একজনের, টু সামওয়ান কাউকে, ইন নিড মানে প্রয়োজনে, যে অভাবে আছে, সামওয়ান কোনো ব্যক্তি, কোন ব্যক্তি, যে কিনা ইন নিড অভাবে আছে। অর্থাৎ এইটাও চেয়ারফুল, এই জিনিসটা খুবই আনন্দদায়ক। কোন জিনিসটা? গিভিং অফ ওয়ান্স পজেশনস, একজনের কোনো অধিকার। এখানে আমি পজেশন বলতে আমরা কোনো কিছুর মালিকানা বোঝাবো, যেমন আমি টাকার মালিক, তাহলে কোনো একজনের কোনো পজেশন, টাকা পয়সা বা কোনো একটা জিনিস, হ্যাঁ, গিভিং দেওয়া, টু সামওয়ানকে দেওয়া, ইন নিড প্রয়োজনে বা অভাবের কাউকে কোনো একজনের কোনো কিছু দিয়ে দেওয়াটা একটা চেয়ারফুল ব্যাপার, আমাদেরকে এটা বোঝাইছে। তাহলে এখানে আমাদের কি হবে? ইন নিড। ওকে, যেমন আমরা বলতে পারি হি ইজ ইন নিড, সে অভাবে আছে, হি ইজ ইন নিড, সে অভাবে আছে, এরকম বোঝায়। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস, এই কোয়ালিটিটা, এই গুণটা আনন্দ আনে, হ্যাঁ, কোথায়? পৃথিবীতে, অন আর্থ, পৃথিবী বুঝাইতে অন আর্থ। ওকে, পৃথিবীর উপরে, আমরা এক ভূপৃষ্ঠের উপরে আছি না, এরকম বোঝায় এই জন্য। অ্যান্ড স্ট্রেংথেন, এবং শক্তিশালী করে, দ্য টাইস অফ দ্য রিলেশনশিপ, সম্পর্কের বাঁধনটা, টাই মানে হচ্ছে বাঁধন, কাদের সাথে? অ্যামং ম্যান, মানুষের মাঝে। আমরা বিটুইন মানে হচ্ছে দুইজনকে বোঝায়, আর দুইজনের বেশি হলে অ্যামং, এখানে যদি ম্যানটা প্লুরাল, এখানে অনেক মানুষের মাঝে সম্পর্ক বোঝাইতেই ব্যবহার করা হয়েছে। ইট শুডেন্ট বি মেজার্ড, এটাকে মাপা উচিত না, ইন টার্মস অফ একটা নিজেই ফ্রেজ, হ্যাঁ, যেমন আমি বলতে পারি আমি অনেক, ফর এক্সাম্পল বাংলাদেশ
ভালো অবস্থানে নাই, বাংলাদেশ ইজ নট ইন আ গুড পজিশন। কোন দিক থেকে ভালো অবস্থানে নাই? আমি যদি বলি আর্থিকভাবে ভালো অবস্থানে নাই, তখন আমি বলবো ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ইস্যু, আমরা এটা বলতে পারি। তার মানে ইন টার্মস অফ কোন দিক থেকে? ফাইন্যান্সিয়াল ইস্যু, হ্যাঁ, অথবা ইকোনমিক ম্যাটার, অর্থনৈতিক বিষয়ের দিক থেকে বাংলাদেশ ভালো অবস্থানে নাই। এই কোন দিক থেকে বোঝাইতে ইন টার্মস অফ ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা ইন টার্মস অফ মানি, টাকা পয়সার দিক থেকে এটাকে ভাবা উচিত না, এটাকে পরিমাপ করা উচিত না। রেদার, বরং ইট শুড বি মেজার্ড, এটাকে পরিমাণ করা উচিত। দ্য স্যাক্রিফাইস, আমরা কি বলতে পারি? বাই স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস দ্বারা পরিমাপ করবে। বাই কেন হইল এখানে? এটা একটা কিন্তু এই যে প্যাসিভ ভয়েস, এটা কি দ্বারা পরিমাপ করা হবে? এখানে বলছে কোন দিক থেকে পরিমাপ করা উচিত না, আর এখানে বলছে কি দ্বারা পরিমাপ করা উচিত। ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস, হ্যাঁ, দ্যাট ওয়ান মেক্স, যেই স্যাক্রিফাইসটা একজন করে, ওই স্যাক্রিফাইস দ্বারা মূলত এটাকে পরিমাপ করা উচিত। তাহলে এখানে বসবে কি? বাই। আমরা প্যাসিভ ভয়েস করার সময় বাই ব্যবহার করি না, দ্য টাস্ক ওয়াজ ডান বাই হিম, ওই এরকম ব্যাপারটা আর কি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ আ ফর্ম অফ স্যাক্রিফাইস। আ ফর্ম অফ স্যাক্রিফাইস মানে হচ্ছে স্যাক্রিফাইসের একটা ধরন। এটা স্যাক্রিফাইসের, সেলফ স্যাক্রিফাইসের, এই এর জন্য অফ হয়েছে, স্যাক্রিফাইসের ধরন, যেটা ছাড়া উইদাউট হুইচ। এখন বলো ভাই উইদাউট এখানে কেমনে বলতেন? পুরো লাইনটা পড়ো। উইদাউট হুইচ, যেটা ছাড়া আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, আমাদের সমাজ উন্নতি করতে পারে না। অর্থাৎ সেলফ স্যাক্রিফাইসের, এটা একটা সেলফ স্যাক্রিফাইসের ফর্ম, যেটা ছাড়া আমাদের সমাজ কি করতে পারে না? উন্নতি করতে পারে না। ওকে, সো তাই এভরিবাডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট, এই হ্যাবিটটা প্র্যাকটিস করা উচিত কখন থেকে? বাল্যকাল থেকে। তাহলে আমরা বলতে পারি ফ্রম চাইল্ডহুড, বাল্যকাল থেকেই। ফ্রম না বলে অনেক সময় সিন্স ব্যবহার করা যেতে পারে, কিন্তু সিন্স হওয়ার জন্য এটা সিন্সও চাইলে ব্যবহার করতে পারবেন, সিন্স চাইল্ডহুড, বাল্যকাল থেকে, কিন্তু ফর্মটা দিলেও হবে। তাহলে আমরা কি বুঝলাম? উইথ, অ্যাবাউট, ইন নিড, তারপরে অন আর্থ, অ্যামং ম্যান, ইন টার্মস অফ, মেজার্ড বাই, তারপরে হচ্ছে ফর্ম অফ স্যাক্রিফাইস, উইদাউট হুইচ, যেটা ছাড়া, এরপরে ফ্রম চাইল্ডহুড। তাহলে আমাদের 10 এখানে 5 মার্ক কমন হইল। তো আমরা অর্থ বুঝে, সিচুয়েশন বুঝে ইংলিশটাকে ভালো করে শিখতে হবে। আমরা না শিখার কারণে নিনজা টেকনিক দিয়ে পড়তে গেলে এগুলো জীবনও আনসার করতে পারবে না, একটা দুইটা কোনো রকম আনসার করতে পারবা। আর এইসব জিনিস কমন পড়ার চিন্তা করা উচিত না। ওকে, আশা করি প্রিপোজিশন নিয়ে একটা ব্রিফ আইডিয়া দিছি। ধীরে ধীরে প্রিপোজিশন নিয়ে ধারাবাহিক ক্লাস পরে করব। আমরা আগে হচ্ছে বিভিন্ন বিগত বছর প্রশ্নগুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করতে থাকি, ঠিক আছে? তোমরা আর কি বিষয়ে ক্লাস চাও কমেন্ট বক্সে জানাবা, এবং হচ্ছে বন্ধুদের সাথে প্ল্যাটফর্ম সম্পর্কে শেয়ার করবা। আমি তোমাদের হাবিব ভাই কিংবা হাবিব স্যার বলতে পারো, ভাইও বলতে পারো, কোনো পরে প্যারা নাই। হ্যাঁ, সো তোমাদের হাবিব ভাই ছিলাম বা হাবিব স্যার ছিলাম তোমাদের সাথে। আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ।